সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জেএসআরএম ইনসাইট পলিটিক্সে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাহিদ হোসেন। আমাদের আজকের ইনসাইট পলিটিক্সের শিরোনাম রাজনীতির পাঠ কি বদলাতে হবে। এটি নিঃসন্দেহে একটি প্রশ্ন। গত কয়েক দিন, কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাস, কয়েক বছরও যদি বলি, বাংলাদেশের রাজনীতি নিয়ে নানান সময় নানান রকম আলোচনা হয়েছে। রাজনীতির ধরন, রাজনীতির চর্চা, গণতান্ত্রিক দেশ যখন বলা হয় তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা এবং তার প্রতিফলন সমাজে, সব মিলিয়ে আজকের যে বাস্তবতায় দাঁড়িয়ে আছে বাংলাদেশের রাজনীতি, সেই জায়গা থেকে বিবেচনা করলে আগামী দিনের যে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখে, সেই বাংলাদেশে পৌঁছতে হলে এই প্রথাগত রাজনৈতিক চর্চা কিংবা পাঠ, সেটির গতিপথ আসলে বদলানোর প্রয়োজন কিনা, সেটি রাজনীতিবিদরা থেকে শুরু করে ভোটার অর্থাৎ সাধারণ মানুষও ভাববেন কিনা, সেটি একটু আলোচনা করতে চাই। আমাদের সাথে আজকে উপস্থিত হচ্ছেন অধ্যাপক ডক্টর রতন সিদ্দিকী, সাবেক চেয়ারম্যান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। ডক্টর সিদ্দিকী, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সাথে আরেকজন অতিথি আসার কথা, তিনি এখনও ট্রাফিক জ্যামের কারণে পৌঁছতে পারেননি। যদি আসতে পারেন নিশ্চয়ই তার সাথে কথা হবে। ডক্টর সিদ্দিকী, আপনাকে দিয়ে শুরু করি। যেটি বলছিলাম ভূমিকায়, মানে মোটা তাকে যদি আপনার কাছ থেকে এই আমার ভূমিকার লাইনগুলোর প্রেক্ষিতে একটু মন্তব্য জানতে চাই। রাজনীতি নিয়ে তো নানান রকম নানান সময় কথা হচ্ছে, নানান সংকটে কথা হয়েছে, সুসময়ে কথা হয়েছে, দুঃসময়ে কথা হয়েছে। যেহেতু বাংলাদেশের একটা বড় অংশের ভোটার বলেন কিংবা ভোটার না এমন মানুষের কথা বলেন, তারা তরুণ, বয়সের বিবেচনা করলে হয়তো 30 থেকে 50-এর মধ্যে অধিকাংশ ভোটার। সেই বিবেচনায় তাদের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের রাজনীতির এই মুহূর্তের যা চেহারা, সেই চেহারাতে কি তারা খুব একটা আস্থা রাখতে পারেন? সেটি ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল পার্টি, ইরেসপেক্টিভ অফ এনি প্র্যাকটিস অফ পলিটিক্যাল পার্টিস, সেই জায়গায় আপনার একটু মন্তব্য শুনতে চাইব। জি, ধন্যবাদ। আমি একটা কথা বলি যে রাজনীতিতে দুটো বিষয় থাকে, একটা হচ্ছে রণনীতি আর একটা রণকৌশল। রণনীতিটা ধরেন এটা প্রায়শই স্থিত একটা বিষয়। ধরেন একজন মার্ক্সবাদী রাজনীতিবিদ, একজন বুর্জুয়া রাজনীতিবিদ, একজন ন্যাশনালিস্ট পলিটিশিয়ান, তাদের রণনীতিটা এটা কিন্তু মোটামুটি একই থাকে, কিন্তু রণকৌশলটা চেঞ্জ করতে হয়। এটা সারা পৃথিবীর ইতিহাসেই কিন্তু তাই ঘটেছে। আপনি যদি এইভাবে একটু দেখেন 1936 সালে যখন আমাদের নির্বাচন হচ্ছে, অবিভক্ত বাংলায় যখন নির্বাচন হচ্ছে, আমরা কিন্তু কেউ ভাবতেও পারছি না যে ওই সময় নির্বাচনের প্রধান ইস্যু হয়েছিল, আমি উদাহরণ হিসেবে বলছি, প্রধান ইস্যু হয়েছিল কচুরিপানা। এই যে কচুরিপানা আছে না, নদীতে খালে থাকে, এটা নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রধান ইস্যু ছিল। কারণটি হচ্ছে কি, সেই সময়ের মানুষ, প্রান্তিক জনগোষ্ঠীর যে মানুষেরা ছিলেন, তারা মাছ ধরতেন। এখন নদীটা, পুকুরটা বা কিংবা খালটা যদি কচুরিপানায় ভরে যায় তাহলে ধরতে পারেন না। ফলে 36-এর নির্বাচনে আমাদের রাজনীতিবিদদেরকে বলতে হলো যে এই কচুরিপানা এটা আমার দেশের উদ্ভিদ না, এটা ব্রাজিল থেকে এসেছে এবং এটা আমার দেশে রাখবো না, আমি নির্বাচনী অঙ্গীকার করছি যে এটাকে আমি সরিয়ে দেব। দেখেন, এই একটি অঙ্গীকার গ্রামীণ জনগোষ্ঠীর মানুষের ভোট পেয়েছিলেন কিন্তু শেরেবাংলা কে ফজলুল হক। তার মানে এটা তো তার রণকৌশলগত ব্যাপার, রণনীতির বিষয় না। কিন্তু 54 যুক্তফ্রন্টের নির্বাচনে হক ভাসানীকে এক করবার যে বিষয়গুলি এসেছে, সেখানেও কিন্তু রণকৌশলগত। ফজলুল হক সাহেব এবং মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর যে রাজনৈতিক চিন্তাগত আদর্শিক যে দূরত্ব, তাতে তো এক হওয়ার কথা নয়, কিন্তু স্লোগান কিন্তু উঠেছিল হক ভাসানী এক হও, এবং এক হয়েছে, যুক্তফ্রন্টে জিতেছিল। এটা কিন্তু রণকৌশলের বিষয়। অনুরূপ আমি কয়েকটা উদাহরণ বলছি। ধরেন 62 সালের শরীফ কমিশন শিক্ষা নীতি ঘোষণার পরে যদি ছাত্র আন্দোলন না হতো এবং 17ই সেপ্টেম্বর 1962-তে যদি মোস্তফা ওয়াজিউল্লাহ বাবলু শহীদ না হতো, তাহলে আপনি লিখেই রাখেন 64-র হামিদুর রহমান কমিশন হতো না এবং পাক ভারত যুদ্ধটা অনিবার্য হতো না। পাক ভারত যুদ্ধ দেখেন, এবার আসেন এই রাজনীতির বাইরের রাজনীতি বলি, পাক ভারত যুদ্ধের কোনো দরকার ছিল না। আইয়ুব খান যখন দেখেছেন মোস্তফা ওয়াজিউল্লাহ বাবলু রক্তের ভেতর দিয়ে আর রবীন্দ্রনাথের জন্ম শতবর্ষের অনুষ্ঠানের দাবি নিয়ে যখন মানুষ রাজপথে নামছে, তখন আইয়ুব খান কিন্তু তাকে একটা যুদ্ধ বাঁধাতে হলো। কার সাথে? ইন্ডিয়ার সাথে। এগুলো কিন্তু রণনীতির ব্যাপার না, রণকৌশলগত। এবং জনগণের দৃষ্টিভঙ্গি কিন্তু অন্যদিকে নিয়ে গেলেন এবং যুদ্ধে আইয়ুব খানের একটি নাস্তা নাবুদ হলেন। এবং তারপরে কি করলেন দেখেন, তিনি যখন তাসখান্দে চুক্তিতে গেলেন, তখন সাথে নিয়ে যাচ্ছেন কাকে? একজন কমিউনিস্ট সাংবাদিককে, শহীদুল্লাহ কায়সারকে।
শহীদুল কাসাব ফিশার এসে একটা বই লিখছেন পেশওয়ার থেকে তাসখাদ। তার মানে আমি এই বিষয়টা বললাম। এখন সাম্প্রতিক সময় যে ঘটনাগুলি ঘটেছে, প্রথমত কোটা আন্দোলন। আমি সাম্প্রতিক ইস্যুতে যাওয়ার আগে আপনার এই বিশ্লেষণ থেকে একটা সম্পূরক প্রশ্ন করতে চাই। এই যে রণকৌশল, সেই কৌশল তো নিঃসন্দেহে রুলার যিনি তিনি ঠিক করবেন, কিন্তু এই ঠিক করার ক্ষেত্রে কিংবা অ্যাপ্লাই করার ক্ষেত্রে তার প্রধান বিষয় কি তার পেছনের সাধারণ মানুষ, তার সমর্থক গোষ্ঠী, না তার স্বার্থ? জনগণ, অ্যাবসলিউটলি জনগণ। কচুরিপানার কথা কেন বললাম শুরুতে? কচুরিপানার কথা শেরে বাংলা একে ফজলুল হক বলে 36-এ নির্বাচিত হয়েছিলেন, যে তিনি বুঝেছিলেন জনগণের এটাই যাবে, এটা বলতে হয়েছে। 70-এর নির্বাচনের কথা তো আমাদের মনে আছে, আমরা স্কুলে পড়ি। কিন্তু দেখেন 70 সালের নির্বাচনের আগে 12ই নভেম্বর প্রণয়ন করি ঘূর্ণিঝড় হলো, 10 লক্ষ মানুষ মরে গেল। কিন্তু সে সময় কিন্তু বঙ্গবন্ধু দেখেন রণকৌশল চেঞ্জ করলেন। তিনি চেঞ্জ করে বললেন যে ভোট আপাতত থাকুক, চলো মানুষের কাছে যাই। এবং মানুষের কাছে গেলেন, ফিরে এসে আবার ভোটে নামলেন। সেই সময় কিন্তু ভাসানী বলেছেন যে ভোটের আগে ভাতের অধিকার চাই। বঙ্গবন্ধু বলেছেন যে মানুষ এটা নেবে না, নিয়েছে কিন্তু বঙ্গবন্ধুটা। তার মানে রাজনীতিবিদদের মূল লক্ষ্যটা কি? জনগণ। রাজনীতিবিদদের মূল লক্ষ্যটা কি? জনকল্যাণ। রাজনীতিবিদদের মূল লক্ষ্যটা কি? জনহিত। তাহলে জনগণকে ঘিরেই তো সেটি হওয়ার কথা। কেউ যদি তার রাজনৈতিক দলের একচ্ছত্র আধিপত্যের কথা বিবেচনা করে নিজের রণনীতি, রণকৌশল ইত্যাদি পরিবর্তন করে, সেটা আত্মঘাতী হয়, একেবারে আত্মঘাতী হয়। পৃথিবীর ইতিহাসে এই রকমের অসংখ্য আত্মঘাতী সিদ্ধান্ত আছে। গর্বাচেভ ক্ষমতাচ্যুত হয়েছিলেন তার রণনীতি চেঞ্জ করার কারণে, একটা আত্মঘাতী পরিণতি তার হয়েছিল। লেস ওয়ালেসা পোল্যান্ডে আত্মঘাতী কাজ করেছিলেন। ইংল্যান্ডেও কিন্তু এটা হয়েছে, আমেরিকাতেও হয়েছে। আত্মঘাতী কাজ কি আপনি কি মনে করেন না? 1974 সালে নিক্সন যখন প্রেসিডেন্ট, ফোর্ড তখন ভাইস প্রেসিডেন্ট, তার যে ওয়াটারগেট কেলেঙ্কারি, আমরা তো তখন সবে রাজনীতিতে বুঝতে শিখেছি, তিনি আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছিলেন না? এখন বিষয় হচ্ছে দলীয় স্বার্থ, দলীয় চিন্তা, দলীয় সংকীর্ণতা ইত্যাদি যদি জনগণকে ছাপিয়ে রণকৌশলের অংশ হয়ে যায়, তাহলে সেটি আত্মঘাতী হয়। পৃথিবীর ইতিহাস তাই বলে। এবার আপনার সাম্প্রতিক বিষয়ে যেটি বলতে চাচ্ছিলেন, আপনার মানে এই বিশ্লেষণের দৃষ্টিকোণ থেকে যদি সাম্প্রতিক অবস্থা বিবেচনা করেন, তাহলে ছবিটা কেমন? ছবিটা হচ্ছে এর সাথে সংশ্লিষ্ট যারা আছে প্রত্যেককে নতুন করে চিন্তা করতে হবে, প্রত্যেককে নতুন করে চিন্তা করতে হবে। খেয়াল করবেন, যিনি রাজনীতিবিদ তাকে জনগণের চোখের ভাষা পড়তে হয়। চোখের ভাষা যদি পড়তে কেউ ব্যর্থ হয়, তিনি সার্থক রাজনীতিবিদ হতে পারেন না। ইতিহাস বলে তিনি হতে পারেন না, পারেন না। দেখেন আপনি একটা জিনিস, এই যে একটি কোটা বিরোধী আন্দোলন, কোটা সংস্কারের প্রয়োজন ছিল। আমি আপনাদের অনুষ্ঠান সহ বিভিন্ন জায়গায় এসে বলেছি কোটা সংস্কার করতে হবে কালে কালে, তাও করতে হয়েছে। যেমন ধরেন না, আমি যখন সরকারি চাকরিতে ঢুকেছি তখন কিন্তু মুক্তিযোদ্ধা কোটা ছিল না, তখন 30% ছিল জেলা কোটা। জেলা কোটা ছিল। তাহলে আজকে এতটা বছর পরে কোটা সংস্কার করতে হবে। তাহলে যখন দাবিটা প্রাথমিক অবস্থায় উপস্থিত হয়েছে, তখনই এটি নিরসনের উচিত ছিল। কিংবা ছাত্ররা যখন এটা নিয়ে নেমেছে, তখন বলতে হতো যে সরকার তো কোটার পক্ষে নয়, কিন্তু কোর্ট একটা দিয়েছে, আমরা লড়ছি। তার মানে দেখেন, একটি আলোচনার ভেতর দিয়ে একটি ফয়সালা হতে পারত, যে কোনো কারণে হোক, ঘটল না। পরবর্তী পর্যায়ে কেউ কেউ এত অবিনীত, উদ্ধত এবং অশিষ্ট শব্দ ব্যবহার করলেন, যেটি ছাত্র সমাজকে সংক্ষুব্ধ করে তুলল। কি দরকার ছিল এসব কথা বলবার? কি দরকার ছিল? তাহলে এই জায়গাগুলিকে তো বুঝতে হবে। আমি কিন্তু এই কথা অস্বীকার করছি না যে এই আন্দোলনে, কোটা বিরোধী নিষ্পাপ সাধারণ একটি আন্দোলনকে বিভ্রান্ত রাজনীতির ভেতরে নিয়ে একটা রক্তক্ষয়ী সংঘর্ষের ভেতরে নিয়েছে, আমি তাকে ঘৃণা করছি, আমি তাকে প্রত্যাখ্যান করছি। কিন্তু এটা শুরুতেই তো হতে পারতো না? দেখেন, আরেকটা বলি, আপনাদের জেনারেশন জানেন কিনা আমি জানি না, 62 ছাত্র আন্দোলন। 62 ছাত্র আন্দোলন তো এমন হয়েছিল, মানে আপনি অনুমান করতে পারবেন না যে 62 ছাত্র আন্দোলনে ছাত্ররা মিছিল করলে সদরঘাট থেকে লাল কাপড় পরা তখন শ্রমিকরা, ওরাও চলে আসতো। সেই সময় কি করেছে দেখেন, ছাত্রদের একদল অংশকে ডেকে বলেছে যে তোমরা
ডিগ্রি পরীক্ষা দিতে হবে না, তোমাদেরকে যে ক্লাস চাও সে ক্লাস দিয়ে দেব। খুবই নোংরা কাজ। ছাত্ররা কিন্তু প্রলুব্ধ হয়নি। তার মানে কি, ছাত্র সমাজ, আমি একসময় ছাত্র ছিলাম, বলতে আমার দ্বিধা নেই, আমিও একসময় রাজপথে ছিলাম ছাত্র হিসেবে। আপনাকে খেয়াল করতে হবে ছাত্রের যে উদ্দীপনা, ছাত্রের যে প্রণোদনা, ছাত্রের যে সাহস, ছাত্রের যে দেশপ্রেম এবং ছাত্রের যে আত্মত্যাগী মনোভাব, সেটাকে শ্রদ্ধা করতে হবে। এবং যদি সকল পক্ষ থেকে সেই শ্রদ্ধাটা করা হতো, তাহলে অন্যরা, এই সন্ত্রাসী রাজনৈতিক দল, এটাকে পিক করে একটি রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে নিতে পারত না। সেই জন্যই রাজনীতির নতুন পাঠ অবশ্যই অবশ্যই নিতে হবে। কিন্তু ধরেন মানে ছাত্রদের যে উদ্দীপনা কিংবা ছাত্রদের যে চাহিত বস্তু, সেটি বোঝার মতো, চাওয়ার মতো পরিপক্কতা শিক্ষার্থীদের, ছাত্রদের যখন থাকে, তখন ছাত্রদের কাছে কি এটাও প্রত্যাশিত ছিল, নাকি এটি একটু বাড়তি প্রত্যাশা হয়ে যেত যে যারা তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের এই আন্দোলনটাকে ভিন্ন খাতে নিয়ে গিয়ে এই রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, সেখান থেকে বিরত থাকার কোনো সুযোগ ছিল? এবং সেই বিরত রাখার ক্ষেত্রে রাষ্ট্রযন্ত্রেরও কিছু অ্যাক্ট করার সুযোগ ছিল? নিশ্চয়ই দায়িত্ব ছিল সকলেরই। দায়িত্বে হয়তো সেখানে ঘাটতি হয়েছে, যার কারণে এই রকমের একটা অবস্থা তৈরি হয়েছে। যদিও এটা সাময়িক, এটা কিন্তু চিরস্থায়ী না, এটা সাময়িক। এরকম বহু ঘটনা ঘটেছে। স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ি, সে সময় তো কদিন পরে পরে বিশ্ববিদ্যালয় বন্ধ হতো, শহীদ হতো, কিন্তু তারপরেও তো আন্দোলন হয়েছে। এটা খুব স্বাভাবিক। কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা স্মার্টলি হ্যান্ডেল করতে হতো, খুব স্মার্টলি। এবং এই ক্ষেত্রে আমি খুব আত্মসমালোচনা করে একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে একজন শিক্ষক। আমার কাছে কেন জানি মনে হয়েছে জানেন, যে আমাদের শিক্ষক সমাজ যারা আমরা আছি, আমরাও পরিপূর্ণভাবে দায়িত্বটা পালন করতে পারি নাই। শিক্ষকরা যদি আসতেন এই ছাত্রদের কাছে, বলতেন যে তোমাদের এই দাবি যৌক্তিক, সংস্কার যৌক্তিক, আসো আমরা যৌথভাবে নেগোশিয়েট করি। কিন্তু সবাই যেন সকলকেই উপেক্ষা করেছে। ছাত্র উপেক্ষা করেছে শিক্ষককে, শিক্ষকও যেন কখনো কখনো উপেক্ষা করেছে ছাত্রের আবেগকে। এই পারস্পরিক উপেক্ষা, অনাদর, অবহেলা এক রক্তক্ষয়ী অসম্মানের বাংলাদেশের জন্ম দিয়েছে। একজন মন্ত্রীও কিছুদিন আগে বলছিলেন যে তরুণদের আবেগটা আমরা বুঝতে পারিনি, বিজ্ঞানমন্ত্রী ইয়াফেস ওসমান। এই আবেগ না বুঝতে পারার কারণ কি জনগণকে বুঝতে না পারা কিংবা না চাওয়ার এক ধরনের চর্চা, প্রবণতা, নাকি রাজ্যের ক্ষমতার বলয়ে টিকে থাকার জন্য এক ধরনের কি বলবো এটিকে, এক ধরনের প্রচেষ্টা, সর্বক্ষণ প্রচেষ্টা? আমি আপনার কথার উত্তরটা একটু ঘুরিয়ে বলি। হ্যাঁ, শোনেন, আমাদের এই দেশে একসময় বিদ্যা যুগ ছিল। পাল আমল থেকে শুরু করে একবারে সপ্তদশ শতাব্দী পর্যন্ত এই পিরিয়ডটাকে বলা হয়েছে বিদ্যা যুগ। বিদ্যা যুগ মানে কি, আপনি ছোট্ট একটা উদাহরণ দেখেন। সম্রাট অশোকের যে মন্ত্রী ছিলেন, তিনি শিক্ষা প্রতিষ্ঠানে যেতেন, গেলে ছাত্রদের উঠে দাঁড়াতে হতো না, মন্ত্রী যেয়ে দেখতেন যে লেখাপড়া হচ্ছে কিনা। এটাকে বলেছে বিদ্যাযুগ। দ্বিতীয় বিষয় হচ্ছে কি, যারা জ্ঞানী ছিলেন, যারা বিদ্বান ছিলেন, তাদের সমাজে একটা মর্যাদা ছিল। এবং মর্যাদাটা কি পরিমাণ ছিল, আমি আপনাকে এইটুকু বলি যে রাজা শশাঙ্ক কিন্তু বাঙালি ছিলেন না, উনি বিহারের মানুষ ছিলেন, কিন্তু উনি কিন্তু শেষ বয়সে এসে কোথায়, বাংলায় থাকলেন। কারণটা কি, এখানে বিদ্যার্থী মানুষের সান্নিধ্য তিনি চান। কিংবা নবদ্বীপ। তাহলে যে সমাজটাতে বিদ্বান এবং জ্ঞানীর মর্যাদা আছে, সেই সমাজটির চিত্র কিন্তু ভিন্ন হবে। কিন্তু আজকে আপনি তাকিয়ে দেখুন তো, আমাদের সমাজে যিনি বিদ্বান, যিনি জ্ঞানী, তার কতটুকু মর্যাদা আছে দেখেন। আমি জানি অনেকে আমার কথায় অসন্তুষ্ট হন ইদানিংকালে, তাতে খুব কিছু না, আমি সত্য বলবার জন্যেই নিজেকে করি। ইংল্যান্ডে যখন রাজা জেমস দ্য সেকেন্ড, ইংল্যান্ডের রাজা, তখন ক্যামব্রিজের ভিসি হচ্ছেন নিউটন। স্যার নিউটনকে উনি বলেছেন যে আমি একজন ফাদারকে পাঠালাম, তখন সম্ভবত 1584 বা 1684 খ্রিস্টাব্দ। বলছেন যে আমি এনাকে পাঠালাম, তাকে তুমি ডিগ্রি দিয়ে দাও। নিউটন বলছে আমি তো ডিগ্রি দেবো না, কারণ সে তো ক্লাস করেনি। রাজা বলেছেন না, আমি তোমাকে নিয়োগ করেছি ভিসি, তোমাকে শুনতে হবে। সে বলেছে আমি ভিসি থাকবো না, ছেড়ে দিয়ে চলে এসেছে। দেখেন
শিক্ষকের গার্ডসটা কোথায়? কিংবা 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করবার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় দুজন উপাচার্যকে তৎকালীন খুনিরা প্রস্তাব দিয়েছিল তাদের সাথে যোগ দিতে। তারা বলছেন যে না, আমরা যোগ দিব না, আমরা জাতির পিতার রক্তের সাথে বেইমানি করব না। ডক্টর আব্দুল মতিন চৌধুরী এবং প্রফেসর মাজারুল ইসলাম তারা দুজন জেল খেটেছেন। বলুন তো সেই শিক্ষক কোথায়? 69-এর গণঅভ্যুত্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদের বুকে যখন গুলি চালাচ্ছে তখন প্রক্টর ডক্টর জোহা সামনে এসে দাঁড়িয়ে বলেছেন, আর একটা গুলি যদি হয় সে আমার বুকে লাগুক। এমন শিক্ষক কোথায়? শিক্ষকদের কি দায়িত্ব নেই? শিক্ষকদের দায়িত্ব কি কেবল ওই 40-45 মিনিটে একখানা পুস্তক, সেই পুস্তক থেকে পড়িয়ে পড়িয়ে সময়টা পার করে দেয়া? একটা বিরতি যাব, তার আগে একটু ছোট্ট করে জানতে চাই, একাডেমিক্যালি মানে আপনি যে জ্ঞানী বিজ্ঞান শিক্ষক তাদের যে মর্যাদার কথা বলছেন, আমরা তো মানে তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবেও যদি একটু জানতে চাই, আমরা তো এই জ্ঞানী বিদ্বান শিক্ষক তাদেরকেও নানানভাবে বিভাজিত হতে থাকতে দেখি। না, বিভাজনটা কোনো সমস্যা না, বিভাজনটা মতাদর্শিক বিভাজন, এটা কিন্তু সমস্যা না। কিন্তু সোসাইটি আপনি তাকে কি মর্যাদা দিচ্ছেন বলুন তো? এটা বললে খুব লজ্জা লাগবে। আমার শিক্ষকরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন স্বতন্ত্র বেতন কাঠামোর জন্য এবং ওই যে প্রত্যয় পেনশনের বিরুদ্ধে আন্দোলন করেন, একটি মানুষ কি কথা বলে না? তার মানে শিক্ষকের প্রতি কারো কোনো দায় নেই। জি, আমরা একটু লুক ফরওয়ার্ডে এবার একটু ভবিষ্যতের পাঠ নিয়ে আলোচনা করবো। তার আগে একটা বিরতি নেব। জেড এস আর ইনসাইড পলিটিক্স একটা বিরতি নিচ্ছি, ফিরছি খানিকক্ষণ পর, সঙ্গেই থাকবেন। জেড এস আর ইনসাইড পলিটিক্সে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আজ কথা বলছি রাজনীতির পাঠ কি বদলাতে হবে এই শিরোনামে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর রতন সিদ্দিকী, শিক্ষাবিদ, এবং আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর কামরুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা ডক্টর সিদ্দিকীর সাথে অনেক কথা বলেছি, ইতিহাসের পাঠ থেকে একটু বোঝার চেষ্টা করছিলাম রাজনৈতিক পাঠ, অতীতের শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য বর্তমানের যে পাঠ সেটি বদলাতে হবে কিনা। ঐতিহাসিক বিশ্লেষণ অনেকখানি করেছেন ডক্টর সিদ্দিকী। আপনার কাছে একটু সামনের দিনের প্রত্যাশা কিংবা ভাবনা শুনতে চাই। বর্তমান যে যদি বলি এক ধরনের জাতীয় সংকটের মধ্য দিয়ে এই বাংলাদেশ অতিবাহিত হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদরা, সকল দলের, তাদের কি আসলে রাজনৈতিক চর্চা, রাজনীতির ধরন, ধ্যান ধারণা এগুলো নিয়ে নতুন করে আসলে ভাবা শুরু করা উচিত এখন থেকেই আগামীর বাংলাদেশ গড়তে? ধন্যবাদ আপনাকে, আমার শ্রদ্ধেয় সহ আলোচক এবং যারা শুনছেন। শুরুতেই ক্ষমা প্রার্থনা করছি, জ্যামের কারণে আসতে দেরি হয়েছে। যাই হোক, আমি যেটা এখন মনে করি, এতদিন যেভাবে আলোচনা আমরা করেছি তার সাথে একটু ভিন্ন মাত্রা যোগ হয়েছে। আমাদের নতুন প্রজন্ম যারা মাঠে আছে, দলমত নির্বিশেষে সকল ছাত্র সংগঠনের শিক্ষার্থীরাই এখানে আছে, বিশ্ববিদ্যালয় থেকে স্কুল পর্যায়ে শিক্ষার্থী আছে, যেটা অভিনব নজিরবিহীন একটা বিষয়। এবং তাদের সঙ্গে কথা বলে আমি যেটা বুঝতে পেরেছি যে তারা আসলে কোনো রাজনৈতিক দল নিয়ে কথা বলতে চায় না, তাদের উষ্মা প্রকাশ সেটাও করে না। তারা যেটা চায় যে আমরা দেখুন আলাপে যেটা বের হয়েছে যে আমরা একসময় পাকিস্তান তৈরি করেছি, আমাদের এই মানুষগুলোই করেছে। একসময় আমরা পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করে বাংলাদেশ বানিয়েছি। আমাদের এই দেশের মানুষের এই যে সংগ্রাম করার ইতিহাস, এটা কিন্তু অন্যরকম। এবার তারা যেটা বলছে যে স্বাধীন বাংলাদেশে আমাদের মূল দায়িত্ব হচ্ছে বৈষম্যহীন, অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী একটা ইনক্লুসিভ সমাজ তৈরি করা। তাদের দুটো জিনিস খুবই আপত্তি। একটা হচ্ছে মূল্যবোধের চরম অবক্ষয়। আমরা ভাবছি ওরা ফেসবুকের বাচ্চা, আমি সম্পূর্ণ ভুল। আমি তাদের সঙ্গে আলোচনা করে এবং বিভিন্ন জায়গায় আলোচনা করে আমি অবাক হয়েছি, তারা যে এই যে নির্ঘুম রাত কাটায়, তারা কিন্তু ইনফরমেশনের সেই জঙ্গলে বিচরণ করে। আমরা বুঝতেই পারিনি তারা অনেক কিছু জানে। সেই জন্য আমি মনে করছি যে যেহেতু আমাদের এই মুহূর্তে এটাকে মানতেই হবে সরকার বাহাদুরকে, যে দীর্ঘ সময় থাকার কারণে যে কোনো দল এরকম হতেই পারে, কিন্তু সবচেয়ে বড় সংকট হয়েছে যে অর্থনৈতিক যে এই দৈন্যদশা এবং এই সর্বশেষ এই বিশৃঙ্খলায় যে আর্থিক লস হয়েছে। ইন্টারনেটে আপনারা হিসাব করছেন, ব্যবসায়ীরা তাদের ক্যালকুলেটর ব্যবহার করছে, কিন্তু যে উবার চালক, আমি সময় বাঁচানোর জন্য আসছি, তিনি বলছেন আমি 3 দিন কিন্তু কাজ করতে পারিনি, 4 দিন করতে পারিনি। কি করেছেন? আমি আসলে ঋণ করেছি স্যার, আমি জানি না, আপনি যা দেন দিতে পারেন। উবার চালকরা কিন্তু এভাবে রিক্সা চালকদের মতো অতিরিক্ত অর্থ চায় না, তারা স্ট্যাটাস একটু
উপরে থাকে। তার মানে হচ্ছে ওই লোকটার আর্থিক দৈন্যতা কী দাঁড়ালো। এইভাবে যদি আপনি প্রত্যেকটা মানুষের কর্মহীন 10-15টা দিন হিসাব করেন, আপনি কি জানেন আপনার ক্যালকুলেটরের বাইরে এই দেশে কত টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে? আমরা 1 বছরের বাজেটের সমান অর্থ ক্ষতি হয়েছে। আমি অর্থনীতিবিদ নই, কিন্তু অনুমান করে আমি এটা বললাম, অর্থনীতিবিদদের চিন্তার খোরাক তৈরি করে দিলাম। তাহলে যেখানে আমরা বা আমাদের দেখুন ঘাটতি বাজেট, যেখানে ব্যাংক থেকে আমাদের লোন নিতে হবে, যেখানে আমাদের রিজার্ভের একটা অবস্থা দেখুন, রেমিটেন্সে ইমোশন, তো সবাই তো ইমোশনাল। আমাদের সরকার প্রধান যেমন ইমোশনাল হচ্ছেন, শিক্ষার্থী ওনার নাতির যারা তারা নাতি নাতনিরাও ইমোশনাল হচ্ছেন। এই সবগুলো হচ্ছে ভুল বোঝাবুঝি এবং মাঝখানে কিছু নেতাদের দায়িত্বহীন আচরণ। কিন্তু তার মাঝে সবচেয়ে বড় ক্ষতি যেটা হচ্ছে যে আপনি তো বন্দুক দিয়ে আর যাই করেন, এই জামাত শিবির আর জঙ্গি দমন করা যাবে, অর্থনীতি রক্ষা করা যাবে না। আর অর্থনীতি যদি রক্ষা করতে না পারেন, যে কোনো দল আসুক দেশটা চালাতে পারবে না। ফলে আমার পরিষ্কার কথা হচ্ছে, বাচ্চাদের কথা বুঝতে হবে। বাচ্চাদের সাথে জনগণ সম্পৃক্ত হয়ে গেছে এবং আমাদের পুলিশ ভাইদের বক্তব্যের ক্ষেত্রে আমি বিনীতভাবে অনুরোধ করি, আপনারা জামাত বিএনপি জঙ্গি এসব বলবেন না, সন্ত্রাসী বলুন। এবং ওয়ান্স দে আর ফাউন্ড গিলটি দেন গিভ দেয়ার নেম। আপনারা আগে যদি করেন এটা একটু খারাপ হয়ে যায়, হয় কি এরাই হয়তো করেছে বা কেউ করেছে। যেমন ইয়েতে আপনার মেট্রো রেলের ওই যে এই স্টেশনে যে ভেঙেছে, আমি কোথায় যেন দেখেছি, পরিবহন মালিক শ্রমিকরা কিন্তু ওখানে জড়িত। কারণ হচ্ছে মেট্রো রেল দিয়ে যাতায়াত করার কারণে তাদের বাসের যাত্রী কমে গেছে। আর কিশোর গ্যাং 130টা আছে। সরকারি দলের কাউন্সিলর ভাইরা এবং পেশিশক্তি যারা চর্চা করেন তারা কি দায় এড়াতে পারবেন? কিভাবে আপনাদের এই হাত খসে এই কিশোর গ্যাং 130টা হলো? এবং আমরা তো দেখেছি এরা শিক্ষার্থী না, কারা ভেঙেছে। ফলে এটাও তো অনেকেই মনে করে যে প্রায় 2000-এর মতো দুর্নীতিবাজ দুদুকে তালিকা করা, এবং বেনজির আজিজদের এবং মতিউরদের তালিকা যখন আসছিল, কেউ কেউ মনে করে যে এমন কিছু একটা ঘটানো উচিত যাতে করে তালিকাটা আপাতত বন্ধ থাকে। এবং আপনি দেখুন শাসক দলের সবচেয়ে বড় বিভ্রান্তি যেটা আমি প্রায়ই বলি, এথেন্স থেকে বাংলাদেশ পর্যন্ত কিন্তু গণতন্ত্রের এই উদ্ভট ডেফিনিশন কেউ বের করতে পারেনি। অসাধারণ ক্রিয়েটিভ বাঙালি, নেগেটিভ সেন্সে। সেখানে আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী দল, গ্রাসরুট লেভেলে যাদের যোগাযোগ, তাদেরকে খণ্ড বিখণ্ড করেছে। তারা নিজেরা স্বতন্ত্র এবং নৌকার প্রার্থীরা একজন আরেকজনের প্রাণ কেড়ে নিয়েছে। স্যার, এই তো আমি আপনাকে বলি যে কোথায় সরকার বাহাদুরকে দৃষ্টি দিতে হবে। এই যদি হয় অবস্থা, তাহলে ইভেন আপনি দেখেন স্থানীয় সরকার নির্বাচনের যে সময়টা হলো, সেখানেও কিন্তু নিজেরা ফাইট করলো। ফলে যা দেখলাম, এবং সর্বশেষ আমাদের জনাব ওবায়দুল কাদের সাহেব, যিনি যার বক্তৃতা এক সময় আমি শুনতে অনেক দূর গিয়েও শুনতাম, ওনার বক্তব্য খুব সুন্দর কাব্যিক বলতো। তিনি ছাত্রলীগকে ওনাদের দায়িত্বটা দিয়ে দিলেন এবং ছাত্রলীগ সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে, সাধারণ ছাত্র থেকে বিচ্ছিন্ন হয়েছে। ওরাও তো আমাদের শিক্ষার্থী। এতগুলো ভুলের মধ্যে আমি একটু প্রশ্ন করতে চাই, মানে সামগ্রিক রাজনৈতিক পাট নিয়ে যখন কথা বলি, তখন এই ভাবনা, এই চিন্তা কিংবা নতুন করে নজর দেওয়া, সেটি কি শুধুমাত্র আওয়ামী লীগেরই দায়িত্ব? আর রাজনৈতিক দল যারা আছেন তাদের কি দায়িত্ব? নিশ্চয়ই দায়িত্ব আছে। আমাদের দেশের সবচেয়ে বড় সংকট কি জানেন? পৃথিবীর প্রত্যেকটি সভ্য দেশে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশে দেখবেন দুটো দল জনসম্পৃক্ত, প্রভাবশালী। তাদের যে ইশতেহার এবং গণকল্যাণের উপর ভিত্তি করে তারা ক্ষমতায় আসে। দেখুন ঋষি সোনাক নির্বাচনের আগে কি সুন্দর করে বলল, আই এম ভেরি সরি, আমি আপনাদের কাছে যেতে পারি না, ভুল করেছি। এবং লেবার কি পরিমাণ একটা মানে ল্যান্ডস্লাইড মেজরিটি নিয়ে আসছে, যদিও ওখানে অনেক সমীকরণ আছে। আপনি দেখুন খোদ আমেরিকায় আমরা পরিষ্কার বুঝতে পারি ডেমোক্রেট রিপাবলিকরা পর আসছে এবং দুটো দলই তাদের কর্মসূচি নিয়ে আসছে। ইভেন ভারতে আমরা দেখেছি কিভাবে গণতন্ত্রের সবচেয়ে চর্চার সবচেয়ে বড় দেশ, মোদির মতো এরকম ধর্ম ব্যবসায়ী বলে অভিযোগ করে অনেকেই। এবং আমরা দেখেছি, আপনি ধ্রুব রাঠির ইয়েটা দেখেছেন, তিনি এই মানুষটা একটা ইউটিউবার, একটা মানুষকে আনকাভার্ড করে দিয়েছে এবং সেখানে পরিবর্তন আসছে। বাংলাদেশে মনে হচ্ছে যারা সরকারে আসে তারা মনে করে যে আমাদের চিরকাল থাকতে হবে, আর কোনো দল থাকবে না। অর্থাৎ টিকে থাকবার ক্ষেত্রে পলিসি হচ্ছে অন্য দলকে নির্মূল করা, যার কারণে মনে হচ্ছে এই দেশটা স্বাধীন একটা দেশ, রাজনৈতিক দল দেশটাকে পরিচালনা করবার জন্য যে প্রস্তুতি,
সেই প্রস্তুতিতে সামগ্রিক ঘাটতি লক্ষ্য করা যায়। স্যার আমরা একটা বিরতি নেব, তারপরে সে দুজনের কাছ থেকে একটু জানতে চাইবো ছোট্ট করে। জেড এস আর ইনসাইড পলিটিক্সে একটা বিরতি নিচ্ছি, ফিরছি খানিকক্ষণ পর। আবার আমন্ত্রণ জানাচ্ছি যে জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে। আমাদের হাতে আর 4 মিনিট সময় আছে। 2 মিনিট করে একটু কনক্লুডিং রিমার্কস শুনতে চাই। ভবিষ্যতের রাজনীতির পাঠ কেমন হওয়া উচিত 2 মিনিট করে একটু বলবেন ডক্টর সিদ্দিকী। জি ধন্যবাদ। আমি আমার কথাটা বলবার আগে আমার সম্মানিত অধ্যাপকের কয়েকটি কথার একটু দ্বিমত পোষণ করছি। সেটি হচ্ছে একটু সংক্ষেপে। জনগণের সম্পৃক্ততা, জনগণ সকল জনগণ এই আন্দোলনের সাথে ছিলেন না। তারপরে তিনি 2-3টা নাম বলেছেন যে তারা দুর্নীতি করেছেন, কিন্তু বাংলাদেশে এই ইতিহাসও আছে, ইমদুর কাহিনী আছে, যে ইমদুর কাহিনীর কারণে বিচারপতি আব্দুস সাত্তার ক্ষমতা থেকে নেমে যেতে বাধ্য হয়েছেন। আবার হিজবুল বহরে করে মেধাবী ছাত্রদের নিয়ে কি করা হয়েছে 80-র দশকে, সেগুলোও আছে। এই রকমের অনেক দৃষ্টান্ত আমরা দিতে পারবো। 21 আগস্টের গ্রেনেড হামলার ভেতর দিয়ে একজনকে হত্যা করে চিরকাল ক্ষমতায় থাকবার রাজনীতি তারাও করেছেন। তার মানে সকলেই এই অন্যায় পথে কম বেশি হেঁটেছেন। প্রশ্নটা সেখানে নয়, আমার কাছে প্রশ্নটা হচ্ছে এভাবে আর কতদিন? এবার একটু বদলাতে চাই, এবার একটু বদলে যেতে চাই। প্রথমত হচ্ছে বদলে যেতে চাই কি, যে দেখেন আমার এই দীর্ঘ বাংলাদেশের যে আন্দোলন সংগ্রাম, এটা জাতীয়তাবাদী আন্দোলন, কিন্তু আমাদের জাতীয় বোধের আন্দোলনটা হয়নি। ভারতে কিন্তু জাতীয় বোধের আন্দোলন আছে। কার্গিলে একটা কিছু হবে, সব দল এক হয়ে যায়, কিন্তু আমাদের এখানে কিন্তু তা না। তার মানে জাতীয়তাবাদী আন্দোলন করেছি, এবার জাতীয় বোধের আন্দোলন করব। জাতীয় বোধের আন্দোলন মানুষকে দেশপ্রেমিক করে, জাতীয় বোধের আন্দোলন মানুষকে দেশপ্রেমী করে। তাহলে সেই কাজগুলি করবার জন্যে রাজনীতিবিদ তাদের দায়িত্ব আছে, রাজনৈতিক কর্মী যারা আছেন তাদের দায়িত্ব আছেন, প্রশাসনে যারা আছেন তাদের দায়িত্ব আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের দায়িত্ব আছেন, এবং অধ্যাপক, শিক্ষক, আইনজীবী যারা আছেন, সমাজের সকল শ্রেণীর দায় দায়িত্ব রাজনীতির পাঠ পরিবর্তনের জন্য অনিবার্য এবং অপরিহার্য। ধন্যবাদ ডক্টর কামরুল হাসান। হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ, আমার শ্রদ্ধেয় সহলাচুর ঠিক বলেছেন, তবে পেছনে গেলে তো আমরা অনেক ভুল পাবো। পুরনো কোনো ভুল বর্তমান সরকারকে নতুন করে ভুল করার সার্টিফিকেট দেয় না। ফলে সরকার বাহাদুরের যারা সিদ্ধান্ত নেন, দয়া করে অতীতের কোনো ভুল দিয়ে নিজেরা যতটা ভারী করেছেন, নিজেরা যা যা করেছেন তার ভারী করার দরকার নেই। এখন দরকার হচ্ছে 14 দলের মিটিংও আমি দেখেছি কিছু কিছু বিষয় নিয়ে সিদ্ধান্ত হচ্ছে, সেটা আপনি কারফিউ বলুন, তারপর জামাত শিবির নিয়ে কথা বলুন। আমার মনে হচ্ছে কি নিশ্চয়ই যাদের সময় নেই, অন্য কোনো সময় কথা বলা যাবে। এখন হচ্ছে যে দেশে শান্তি ফিরিয়ে আনাটা খুব জরুরি। অনেক সময় পাওয়া গিয়েছিল ওই ইস্যুগুলো, আপনি কারফিউটা হয়তো জরুরি, আবার ওই ইস্যুটা নিয়ে আরও অনেক আগেই কাজ করা উচিত ছিল, এতদিন গ্যাপ করা উচিত ছিল না। এই সময় এগুলো করলে হয় কি, জনগণ ইস্যু পরিবর্তন করার একটা পায়তারা হিসাবে নেয়। ফলে যারা সরকারের সঙ্গে আছেন তাদের বোধোদয় হোক, এটা চাই। কারণ হচ্ছে যে শুধু সরকারের সঙ্গে যারা না এর সঙ্গেও দিচ্ছি। আমি এই জন্য বলছিলাম যে চট্টগ্রামের বদ্দারহাটের বাদশা মিয়া তার সন্তান হচ্ছে তানভীর। তাকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে আর্থিক সাহায্য দিয়েছিল, তিনি বলছিলেন যে ছেলের মৃত্যুর জন্য টাকা নিতে পারবো না, এই টাকা গলা দিয়ে নামবে না, খোদার কাছে বিচার দিয়েছি। আমি বারবার অনুরোধ করি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ভয়েস অফ পিপল। এবং যত জ্ঞানী গুণী হন না কেন, আপনারা যারা সরকারের কাছে আছেন বা নানান ধরনের সুযোগ সুবিধা নিচ্ছেন, ফর গডস সেক সেগুলো নিতে পারবেন, দেশটাকে বাঁচান। এই বাদশা মিয়ার কথাটা হচ্ছে যে কোনো দলের চেয়ে বেশি। সেই জন্য দেখুন, শিক্ষার্থীদের পাশে শিক্ষক, অভিভাবক, দলমত নির্বিশেষে সবাই কিন্তু পাশে দাঁড়িয়েছে, এবং বিএনপি উপলব্ধি করেছে যে এই টোন যদি না বুঝি আমরাও বিতাড়িত হব। স্যার ধন্যবাদ। স্যার অধ্যাপক ডক্টর রতন সিদ্দিকী এবং ডক্টর কামরুল হাসান দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের জেডএসআরএম ইনসাইড পলিটিক্স। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।